ओम नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। नमस्कार। ऋषि प्रतिम महामानव श्रीयुक्त महेंद्रनाथ दत्त महाशয়ের স্মরণে ঋতম্ভরা প্রজ্ঞা আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের স্বাগত। স্বামী বিবেকানন্দের মধ্যম ভ্রাতা শ্রীযুক্ত মহেন্দ্রনাথ দত্ত, তার সম্পর্কে খুব বেশি ভূমিকা করবার দরকার হয় না। স্বামী বিবেকানন্দের জ্যোতিতে তিনি আলোকিত বটে, তবে ব্যক্তিগত জীবনেও মহেন্দ্রনাথ একজন বিরাট মাপের পুরুষ, তাতে কোনো সন্দেহ নেই। তার সম্বন্ধে ভাবনা চিন্তা করতে পেরে, তার জীবনকে স্মরণ করতে পেরে আমরা ধন্য। মহেন্দ্রনাথের জীবনের অনেকগুলি দিক আছে, তার মধ্যে তিনি একজন দার্শনিক, সমাজতাত্ত্বিক, সমগ্র পৃথিবীর হাল হকিকত সম্পর্কে ওয়াকিবহাল একজন মানুষ। এই সবগুলি পরিচয় যেমন সত্য, তেমনি আরেকটি পরিচয়ও বিশেষভাবে সত্য এবং ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন। সেটি হল রামকৃষ্ণ ভাব আন্দোলন বলে যাকে আমরা আজকে চিনি, সেটির সূচনা লগ্ন সম্বন্ধে মহেন্দ্রনাথ যে আলোকপাত করেছেন তা অসামান্য। তার ওই স্মৃতিচারণগুলি যদি না থাকতো, তাহলে আমরা রামকৃষ্ণ ভাবান্দোলনের ইতিহাস রচনার ক্ষেত্রে, ইতিহাস অধ্যয়নের ক্ষেত্রে অনেকটাই বঞ্চিত হতাম, তাতে কোনো সন্দেহ নেই। তার স্মৃতিচারণ মানে তিনি অনেক সময় বলে যেতেন, অন্য কোনো মানুষ লিখে নিতেন। এই মহেন্দ্রনাথ যে বলে যাচ্ছেন, তার স্মৃতির কথা বহু মানুষে বলেছেন যে অদ্ভুত স্মৃতি সম্পন্ন, ভাবা যায় না এত নিখুঁত স্মৃতি তার। এমনিতেও তিনি যে জীবনযাপন করতেন সেটি ঋষিতুল্য, অকৃতদার মানুষ ছিলেন এবং জীবনটি একটি সৎ ভাবনায় গঠিত, সৎ ভাবনার সুরে সুরে ধ্বনিত। সমগ্র জীবন ধরে মহেন্দ্রনাথ ওই একটি ভাবনাকে আশ্রয় করে জীবন নির্বাহ করেছেন। তাকে ঋষি বলে মনে হতো, সন্ন্যাসীর মতো মনে হতো, সাদা কাপড়ে সন্ন্যাসী। এই কথা বলছেন বহু মানুষ। আমরা সেই মহেন্দ্রনাথকে স্মরণ করব এবং স্মরণ করব এই দিকটির দিক থেকে যে রামকৃষ্ণ ভাবান্দোলনের সূচনা পর্বের সংবাদ তার কাছ থেকে কীরকম পাওয়া যাচ্ছে, সেই অসামান্য আখ্যানগুলি কিছু কিছু আমরা স্মরণ করব এই শিরোনামে, রামকৃষ্ণ ভাবান্দোলন ও মহেন্দ্রনাথ দত্ত। শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে মহেন্দ্রনাথের অকপট উক্তি যে উনি যখন কম বয়সে শ্রীরামকৃষ্ণকে দর্শন করেছেন, তখন ঠাকুরের শক্তি অতটা বুঝতে পারেননি। শ্রীরামকৃষ্ণ তো উত্তর কলকাতায় কত স্থানে আগমন করেছেন, মহেন্দ্রনাথ দেখেছেন, দর্শন করেছেন, কিন্তু শ্রীরামকৃষ্ণের শক্তি সেইভাবে বুঝতে পারেননি। মানে সেই শক্তির মধ্যে যে বিশালতা ও ব্যাপকতা, তার পূর্ণ ধারণা মহেন্দ্রনাথের সেই বয়সে হয়নি, এটি তিনি লিখেছেন। কিন্তু পরিণত বয়সে তিনি শ্রীরামকৃষ্ণের কাছে মনে মনে নিজেকে সমর্পণ করে দিয়েছেন এবং এক জায়গায় বলছেন, ঠাকুরের পা আমার মাথা এক হয়ে গেছে। এই হচ্ছে মহেন্দ্রনাথের শ্রীরামকৃষ্ণ সম্পর্কে অনুভূতি। আর তিনি যা লিখছেন
ওই যখন রামকৃষ্ণ সংঘ গঠিত হচ্ছে, তার মধ্যে আমরা পাচ্ছি বরানগর মঠের কথা, আলমবাজার মঠের কথা, বলরাম মন্দিরের কথা, যার সঙ্গে রামকৃষ্ণ সংঘের সূচনার প্রসঙ্গ অচ্ছেদ্যভাবে জড়িত। এই বিভিন্ন জায়গার কথা মহেন্দ্রনাথ লিখছেন। সেই সব জায়গায় কি ঘটেছে, তাঁর অগ্রজ নরেন্দ্রনাথ বা স্বামী বিবেকানন্দ উপস্থিত থেকে কি বলছেন, আর নরেন্দ্রনাথের গুরু ভাইয়েরাই বা কি বলছেন, কি করছেন, কি ভাবছেন, সেগুলি মহেন্দ্রনাথ লিখছেন। শুধু বরানগর মঠ, আলমবাজার, বলরাম মন্দির নয়, লন্ডনে গেছেন মহেন্দ্রনাথ দত্ত, সেখানকার স্মৃতিকথা, স্বামীজির কথা, কাশীধামে স্বামী বিবেকানন্দের কথা তিনি লিখেছেন। আমরা মূলত আজকের অনুষ্ঠানে বরানগর ও আলমবাজার মঠের মহেন্দ্রনাথের যে উক্তি ওই সময়ের সম্বন্ধে, তার মধ্যে আমরা থাকব। পুনরায় স্মরণ করব তার সেই স্মৃতির কথা এবং তার সঙ্গে সততার কথা। তিনি তার গ্রন্থ তো একাধিক আছে, অনেকগুলি গ্রন্থ, সেখানে কোথাও কোথাও পরিষ্কার লিখেছেন যে অমুক স্থানে অমুক সময়ে কি হয়েছিল তা আমার মনে নেই। এই মনে নেই যেটা, সেটা পরিষ্কারভাবে লিখছেন, আর যেটা মনে আছে তাতে কোনো ভ্রান্তি থাকছে না। স্বামী ব্রহ্মানন্দজি বলতেন, মহিম আমাদের সাদা কাপড়ে সন্ন্যাসীর বাড়া। এই মহৎ উক্তি, মহিমময় উক্তি পাচ্ছি মহেন্দ্রনাথ সম্পর্কে স্বামী ব্রহ্মানন্দজির মতো ব্রহ্মজ্ঞ পুরুষের কাছ থেকে। চলে আসবো বরানগর মঠের প্রসঙ্গে। বরানগর মঠ যখন শ্রীরামকৃষ্ণের দেহাবসানের পর নরেন্দ্রনাথ খুঁজতে 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 ওই একটা পোড়ো বাড়ি পেলেন, লোকে বলতো ভূতের বাড়ি, সামান্য ভাড়ায় সেটি পেলেন। সেইখানে ওর সাথী যুবক ত্যাগী ভক্তদের, ত্যাগী ছেলেদেরকে নিয়ে চলে এলেন তিনি, এবং ওই বরানগর মঠ থেকেই হলো প্রথম শ্রীরামকৃষ্ণ মঠের সূচনা। কাশীপুরে শ্রীরামকৃষ্ণ এদের প্রেম ও বৈরাগ্যের বন্ধনে বেঁধে দিয়েছিলেন, আর বরানগর মঠ থেকে যেন নিজেদের মতো করে সেই ভাব আশ্রয় করে শ্রীরামকৃষ্ণকে শিরোদেশে স্থাপন করে ওদের যাত্রা শুরু। ওইখানে যে ত্যাগ, বৈরাগ্য এবং গভীর তপস্যা, সেটির স্বরূপ দুটি দিক থেকে পাওয়া যাচ্ছে। একটি হচ্ছে যে শ্রীরামকৃষ্ণের অদর্শনজনিত ভেতরের বেদনা, এই তিনি ছিলেন মানে যেন জগতে আলো ছিল, সেই তিনি দেহ ত্যাগ করে চলে গেছেন, কিন্তু দেহটা ত্যাগ করেছেন, আসলে আছেন তবু মন মানতে চায় না। এই যে বিরহ, পবিত্র অধ্যাত্ম বিরহ, সেইটা বরানগর মঠের যেন আনাচে কানাচে ধ্বনিত হচ্ছে। এটি একটি দিক। আরেকটি দিক হচ্ছে সেই বিরহের অগ্নিকে যেন সাক্ষী রেখে এই তরুণ তাপসেরা প্রচণ্ড তপস্যায় রত হয়েছেন, যে জগতের আর কিছু ভালো লাগছে না, জগৎকে ভাবতেও চাইছি না, জগতের রূপ রস গন্ধ প্রভৃতি একেবারে সেখানে দরজা বন্ধ করে দিতে চাইছি, আর এই বরানগর মঠে দিন রাত তপস্যার মধ্যে থাকতে চাইছি। এটি ভেবে তাঁরা ওই বরানগর মঠে সমবেত হয়েছেন। বরানগর মঠ শুনলে যদি কিছুটা পোশাকি অফিসিয়াল মনে হয়, সেটা আর মনে হয় না কখন, যখন দেখা যায় যে সেখানকার কি অবস্থা ছিল। সেখানে যে মঠ বাড়ি, সেই মঠ বাড়ির কি ভগ্ন দশা, সেটি ভাবলে বোঝা যায় যে এমনিতে মঠ বললে যেমন একটা সুগঠিত বাড়ি বোঝায়, সেরকম একেবারেই নয়। বাড়ি সুগঠিত নয়, কিন্তু এদের অন্তর মহাশক্তি সম্পন্ন। সেই অবস্থায় বরানগর মঠে আমরা তরুণ তাপসদের পাচ্ছি, কিন্তু পাচ্ছি ইতিহাসের সূত্র ধরে, পাচ্ছি মহেন্দ্রনাথ দত্ত প্রমুখের লেখনী মুখে,
আর এই মহেন্দ্রনাথ যে পাচ্ছেন তার একটা ছোট্ট উপাখ্যান আছে, যে নরেন্দ্রনাথ যখন সন্ন্যাসী হয়ে গেলেন, বাড়ি থেকে বেরিয়ে গেলেন, তাহলে তিনি কোথায় গেলেন শ্রীরামকৃষ্ণের দেহরক্ষার পর এইটা জানা ছিল না। স্বাভাবিক, তখন তো উদ্ভ্রান্তের মতো অবস্থা। এদিকে দত্তবাড়িতে মহেন্দ্রনাথ, ভূপেন্দ্রনাথ এবং মাতা ভুবনেশ্বরী মিলে তাদের কি সংগ্রাম, সেই সময় আর্থিক এবং পারিবারিক দিক থেকে কত রকমের বিপর্যয় ও পরীক্ষার মধ্য দিয়ে তাদের যেতে হচ্ছে। সেই সময় দাদা কোথায় গেলেন, খবর কি করে পাওয়া যাবে? মহেন্দ্রনাথ খবর পাচ্ছেন না, খুঁজছেন। সেই সময়কার বিবরণ লিখছেন তিনি। বরানগরের মঠ স্থাপনের কয়েক দিবস পর সকালে খুঁজিতে খুঁজিতে পরামানিকের ঘাটের গলিতে যাইলাম। বরানগরের প্রামাণিক ঘাট রোড এখন আমরা বলি। মুন্সিদের পোড়ো বাড়ির সদর দিকটায়, অর্থাৎ যেখানে ফটকটা ছিল সেখানে ফুলের গাছ ছিল। দেখি না যুবক শশী মাথা ন্যাড়া করেছেন। রামকৃষ্ণানন্দজি এদের তো একেবারে বন্ধুর মতো, সমবয়সীর মতো, মাথা ন্যাড়া করে, আরে শশী এখানে। দেখি না যুবক শশী মাথা ন্যাড়া করেছেন, একখানি কাপড় খানিকটা গায়ে দেওয়া, ফুলের সাজি হাতে করে ফুল তুলছেন। আমি তো হাঁপ ছেড়ে বাঁচলুম। শশীকে দেখা যাচ্ছে, তার মানে দাদাও আছে, কিন্তু ওর যে দেখাটা সেটা শুধু দাদাকে দেখতে যাওয়ার জন্য নয়। খুব নৈর্ব্যক্তিক দৃষ্টিতে মহেন্দ্রনাথ পুরোটা বর্ণনা করেছেন। তবে হ্যাঁ, শশীকে যখন দেখা গেছে তখন দাদাও আছে। আমি দেখে তো হাঁপ ছেড়ে বাঁচলুম। যা হোক, একটি ঠিকানা পাওয়া গেল। শশী মহারাজ বললেন, কি রে, তুই কি করে এলি? আমি বললুম, অনেক খুঁজে খুঁজে এসেছি। শশী মহারাজ বললেন, পাশের দরজাটা দিয়ে ভিতরে যা, একটা উঠান পাবি, উঠানের পশ্চিম দিকে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠে উপরে যাবি, তারপর একেবারে বাঁ দিকের ভিতরের দরজা দিয়ে উত্তর দিকে গেলে দেখবি সকলে আছে। আমি ফুল তুলে পরে যাচ্ছি, তুই আগে যা। আমি তদ্রূপই করিলাম। গিয়ে দেখি তারকদা, রাখাল মহারাজ, নিরঞ্জন মহারাজ প্রভৃতি অনেকেই রয়েছেন। এইতে খুব আনন্দ হলো। তারপর কথাবার্তা কয়ে ফিরে এলাম। তাহলে স্বামীজিকে তখনই দেখেছেন কিনা বললেন না, হয়তো ছিলেন তিনি, প্রভৃতি লিখলেন তো, কিন্তু না থাকলেও এই যে এদের ডেরাটা হয়েছে, এই যে এদের আড্ডাটা হয়েছে, এটা উনি দেখলেন। কিন্তু দেখলে তো তাতে দুঃখও হতে পারতো যে দাদা বাড়ি ছেড়ে চলে এসছে, তার মানে দাদাকে আর ধরে কেউ রাখতে পারলো না, দাদা সন্ন্যাসী হবে না, সেই রকম মনে হচ্ছে না। খুব একটা ভিতরের থেকে আনন্দ হচ্ছে মহেন্দ্রনাথের। আর এই যে বললেন, শশী মহারাজ বলেছেন একটা উঠান পাবি, উঠানের পশ্চিম দিকে সিঁড়ি আছে, এর মাধ্যমে ওই বরানগর মঠের যে গঠন, ওই বাড়ির যে গঠন, সেটি আমরা পাচ্ছি। যে কারণে আমরা বলছিলাম যে ঐতিহাসিক মূল্য রয়েছে। এখানে বললেন গিয়ে কাদের কাদের দেখেছেন, তারকদা, রাখাল মহারাজ, নিরঞ্জন মহারাজ, অর্থাৎ যথাক্রমে স্বামী শিবানন্দজি, স্বামী ব্রহ্মানন্দজি, স্বামী নিরঞ্জনানন্দজি, যারা সেই তাদের কথা আনন্দের সঙ্গে মহেন্দ্রনাথ উল্লেখ করছেন। এইবার ওই যে বাড়ি, সেই বাড়ি আমরা বলছিলাম যে কোথায় উঠোন, কোথায় সিঁড়ি, এসব তো বলেছেন, কিন্তু বাড়ির অবস্থাটা কিরকম? মহেন্দ্রনাথ বলছেন যে একতলায় শিয়াল, ইঁদুর মাটি তুলে প্রায় 1 কোমরের বেশি করে ফেলেছিল। একবারে পরিত্যক্ত, ওই জন্যই লোকে ভাড়া নিচ্ছিল না, আর বলছিল ভূতের বাড়ি। তাহলে শিয়ালে, ইঁদুরে মাটি তুলে 1 কোমর করে ফেলেছে। একটা ঘরে বেড়া দিয়ে 2-3 টুকরো খাটাল। রাখাল মহারাজ, যোগীন মহারাজ, কালী মহারাজ ওই সব জায়গায় থাকতেন, আর চাটাইয়ের নিচে নরম ইট পেতে সেইখানে মাথা দিয়ে শুতেন। তাহলে ওই যে নরম ইট কি বস্তু আমরা জানি না খুব একটা, কিন্তু সেই ইটের উপরে মাথা দিয়ে শুচ্ছেন তারা, কিন্তু ভারী আনন্দে আছেন। এই হচ্ছে অবস্থা। যোগীন মহারাজের কথা বললেন, এ তো জমিদার বাড়ির ছেলে। রাখাল মহারাজও কি কম? তো এরা আবার, কালী মহারাজ রয়েছেন সম্পন্ন ঘরের ছেলে, এরা এইভাবে থাকছেন, সেটা মহেন্দ্রনাথ লিখছেন। এই যে বাড়ি,
সেই বাড়ি পড়ে তো যাচ্ছে না। ইংরেজিতে বলা হয় ডিল্যাপিডেটেড হাউস। তো পড়ে তো গেল না, ওরা ওখানে থেকেছেন, ওরা ওখানে সাধন ভজন করেছেন, সংকীর্তন করেছেন, নৃত্য করেছেন। তো বাড়ি তো পড়ে যায়নি। তাহলে মেটেরিয়াল ভালো ছিল নাকি? আমাদের মনে হয় যে মেটেরিয়াল যাই থাকুক না কেন, ওই বাড়ির ইঁটগুলোকে পরস্পর ঘন সন্নিবদ্ধ অবস্থায় ধরে রেখেছিল আসলে কোনো রাসায়নিক পদার্থ নয়, বিল্ডিং মেটেরিয়াল নয়, এই যুবক ত্যাগী ছেলেদের ত্যাগ, তপস্যা, বৈরাগ্য ও প্রেম, তার দ্বারা পুরো বাড়ি দাঁড়িয়েছিল আপন মহিমায়। আজকে যে বাড়ি বিখ্যাত এবং বোধহয় পৃথিবীতে এই প্রথম কোট আনকোট ভূতের বাড়ি ভগবানের বাড়িতে পরিণত হলো, সেই অধ্যায়ের সংবাদ আমরা পাচ্ছি মহেন্দ্রনাথের কাছ থেকে। এবং সেখানে একজন তাপস, অনেকের কথা লিখেছেন, একজন তরুণ তাপসের কথা লিখছেন, তিনি কালী মহারাজ স্বামী অভেদানন্দজি। লিখছেন মহেন্দ্রনাথ, শনিবার গ্রীষ্মকাল বেলা 3-4টার সময় কালী বেদান্তি, উনি খুব বেদান্ত চর্চা করতেন বলে এরকম বলা হতো কালী বেদান্তি কৌপিন মাত্র পরিধান করিয়া বারান্দার শেষ দিকে লম্বা হইয়া শুইয়া রইয়াছেন। মেঝের খোয়াগুলি সব উঠিয়া গিয়াছে, 3-4 ইঞ্চি ধুলি জমিয়া রইয়াছে। কালী বেদান্তির গাত্র ধুলিতে সমাবৃত, তিনি ধুলির উপর পদদ্বয় বিস্তৃত ও চক্ষুদ্বয় মুদ্রিত করিয়া পড়িয়া রহিয়াছেন। তাহলে ওই পুরো ধুলোর ওপরে মহারাজ পড়ে আছেন। লিখছেন মহেন্দ্রনাথ, রৌদ্র সর্বশরীরে পতিত হইয়াছে। বর্তমান লেখক তাহার নিকট স্থির হইয়া অনেকক্ষণ দাঁড়াইয়া রহিলেন। শায়িত ব্যক্তি নিশ্চল নিস্পন্দ। দর্শকের মনে একটু ভয় হইল। তিনি ভিতরকার বড় প্রকোষ্ঠে যাইয়া যোগেন মহারাজকে বলিলেন, কালী মরে কাঠ হয়ে গেছে। যোগেন মহারাজ হাস্য করিয়া বলিলেন, দূর শালা, কালী মরবে কেন? কেলো শালা অমনি করেই ধ্যান করে। এই অবস্থা এদের, লোকে বলে ত্যাগ, বৈরাগ্য, ধ্যান, তপস্যা, সেটি যে কোন স্তরের হতে পারে বরানগর মঠ তার সাক্ষী, এবং সাক্ষী মহেন্দ্রনাথ দত্ত। ওই ত্যাগের ভাব, এবং সেটা কার ত্যাগ? নিমাইয়ের ত্যাগের কথা লোকে জানে এবং সেটি ইতিহাস। তিনি একজন যিনি ইতিহাসের গতি প্রকৃতি নতুন করে নির্মাণ করেছেন। আর এই রামকৃষ্ণ ভাবান্দোলনে একাধিক ত্যাগী যুবক, তাদের কি প্রেক্ষাপট সংসার জীবনের, আর পরবর্তীকালে ভগবানের উদ্দেশ্যে কি নিবেদন, সমর্পণ, ত্যাগ। এরকমই আরেকজন যোগীন মহারাজ স্বামী যোগানন্দজি, তাঁর সম্পর্কে মহেন্দ্রনাথ লিখছেন যে তিনি একদিন চিতপুরের কাছে হেঁটে যেতে গিয়ে হঠাৎ দেখছেন যোগীনকে। সাবর্ণ চৌধুরী বাড়ির ছেলে, বড় বাড়ি তো। যোগীনের বর্ণনা দিচ্ছেন তিনি যে লম্বা চেহারা, খালি গা, খালি পা, পিঠে একটা ঝুলি, তাতে কিছু আনাজ তরকারি নিয়ে যাচ্ছেন তিনি। হাতে হাঁড়িতে কিছু রসগোল্লা আছে, মুখে স্নিগ্ধ শান্ত ভাব। সাবর্ণ চৌধুরীদের বাড়ির ছেলে, সে এইভাবে হনহন করে চলে যাচ্ছে, খালি গা, খালি পা, আর ঝুলিতে তার মানে ঠাকুরের জন্য কিছু নিয়ে যাচ্ছেন তিনি, আর ঝুলিতে আনাজ তরকারি আর হাতে হাঁড়িতে কিছু রসগোল্লা। এইভাবে যে যোগীন মহারাজ যাচ্ছেন, মহেন্দ্রনাথ দেখে বিস্মিত শ্রদ্ধায় যেন মস্তক অবনত করছেন, এই রকম তাঁর লেখনীতে রয়েছে। এই যে এরা কি ঘরের ছিলেন আর কি ঘরের হলেন, বিরাট বড় ঘরের, মানি ঘরের, আর এখন ঠাকুরের ঘরের পুরো ত্যাগ বৈরাগ্যে ইনি খালি গা খালি পায়ে যাচ্ছেন, উনি ওইরকম পুরো ধুলোর ওপরে শুয়ে তপস্যা করছেন। আরেকজনের কথা আসছে,
যার ক্ষেত্রে কিন্তু ওরকম একটা জমিদারি জায়গার থেকে সেই বৈরাগ্যের জীবন এরকম নয়, কিন্তু অন্য পরিবর্তন আছে। তিনি লাটু মহারাজ, একে মহেন্দ্রনাথ দেখছেন কাশীপুরে, তার মানে শ্রীরামকৃষ্ণের দেহ থাকতে থাকতে। এবার লাটু, বালক লাটু, তাকে এরা চিনতেন কিভাবে? রামচন্দ্র দত্তের বাড়িতে পরিচারক হিসাবে তার যোগদান। গিন্নিমা, বাড়ির মেয়েরা তাদের সব হাতে হাতে কাজ করে দিতেন, সে দিবারাত্র তিনি পরিশ্রম করতেন। সেই লাটু রামচন্দ্র দত্ত মহাশয়ের মাধ্যমে দক্ষিণেশ্বরে উপস্থিত হয়ে শ্রীরামকৃষ্ণকে দর্শন করে একেবারে পরিবর্তিত হয়ে যাচ্ছেন, ত্যাগের জীবনের দিকে আকৃষ্ট হচ্ছেন। একটা কম বয়সী ছেলে, শক্ত সমর্থ শরীরের অধিকারী, সে হঠাৎ ত্যাগের জীবনে যাবে কেন? সংসারের তো কত রকমের আসক্তি, আকর্ষণ থাকে, কিন্তু লাটুর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ত্যাগ তাকে ওইভাবে নিয়ে যাচ্ছে শ্রীরামকৃষ্ণের কাছে এবং মহৎ সম্ভাবনাময় ভবিষ্যৎ জীবনের দিকে। পরিবর্তন তো একটা হচ্ছে। এই পরিবর্তনটা মহেন্দ্রনাথ দত্ত লিখছেন অদ্ভুত দৃষ্টিকোণ থেকে। তিনি বলছেন যে কাশীপুরে যে লাটুকে তিনি দেখছেন, তাকে দেখে অবাক হয়ে যাচ্ছেন যে এ সেই আগের লাটু নয়, মানে রামদাদার বাড়ির লাটু নয়। লিখছেন তার গায়ের রং উজ্জ্বল, এমনি গায়ের রং কালো ছিল কিন্তু কালোর মধ্যে ব্রাইটনেস আছে, গায়ের রং উজ্জ্বল, সেটা মহেন্দ্রনাথ লক্ষ্য করছেন যে এটা তফাৎ হচ্ছে। চোখের দৃষ্টি স্থির ও শান্ত, কথাবার্তা গম্ভীর ও স্নেহপূর্ণ। এই যে লাটুকে যে দেখেছেন, তার কথাবার্তা গম্ভীর আবার স্নেহপূর্ণ, ওই ভেতরে ভাব যা আসছে তার জন্য এরকম হচ্ছে। তো মহেন্দ্রনাথ নাম ধরেই ডাকতেন তো এরা, কিন্তু বলছেন যে গম্ভীর ও স্নেহপূর্ণ বলে মহেন্দ্রনাথ বলছেন যে নরেন্দ্রনাথ প্রভৃতির পাশে বসেছে ও নাম ধরে ডাকছে। সবকটি বইতেই তিনি নরেন্দ্রনাথ লিখছেন, দাদা এরকমভাবে লেখেননি কোথাও। তা বলছেন নরেন্দ্রনাথ প্রভৃতির পাশে বসেছে ও নাম ধরে ডাকছে। এখন এটা তো একটু চোখে পড়ার মতো ব্যাপার, কারণ লাটু মহারাজ, তাকে যদি স্বামীজির সঙ্গে ভাবা যায় লেখাপড়ার দিক দিয়ে, তাহলে পাশে বসে আছেন। তাঁরা যে সময় দেখছেন, আমরা মনে রাখছি যে রামকৃষ্ণ ভাব আন্দোলনের প্রথম দিক, দ্য ফর্মেটিভ পিরিয়ডস অফ রামকৃষ্ণ মুভমেন্ট, তো তখন নরেন্দ্রনাথের পাশে লাটু বসে আছে দিব্যি। মহেন্দ্রনাথ সেটা দেখছেন, কিন্তু লাটু বসে আছেন সেখানে নরেন্দ্রনাথের নিশ্চয়ই সানন্দ সম্মতি আছে, আবার লাটুও আপন অধিকারে বসে আছেন, কারণ বাই দ্যাট টাইম তিনি ভিতরে ভিতরে অর্জন করেছেন যা, সেটি কম নয়। এই এক অদ্ভুত আধ্যাত্মিক অর্জন এবং প্রেমের মহাকাব্য। তো মহেন্দ্রনাথ বলছেন এ যেন সিমলার লাটু আর নয়, ঋষি কুমার হয়েছে। অদ্ভুত বাক্য বলছেন। আর বললেন যে কেবল রামদাদা ও সুরেশ মিত্তিরকে দেখলে কিছুটা সংকোচের সঙ্গে কথা বলছে। তাহলে ওই ভদ্রতার জায়গাটাকে ওটা অতিক্রান্ত হচ্ছে না। ভদ্রতার জায়গাটি রামচন্দ্র দত্ত এবং সুরেন্দ্রনাথ মিত্র মহাশয়কে যখন তিনি দেখছেন, তখন কিছুটা সংকোচের সঙ্গে কথা বলছেন, কিন্তু আদারওয়াইজ কি হচ্ছে যে আত্মবিশ্বাসে ভরপুর একজন ত্যাগী যুবক। বললেন এ যেন সিমলার লাটু নয়, এ যেন সিমলার লাটু আর নয়, ঋষি কুমার হয়েছে। খুব চমৎকার বাক্য। এই যে পরিবর্তনটি আসছে, এটিকে মহেন্দ্রনাথ খুব ভালোবাসছেন। মহেন্দ্রনাথ খুব ভালোবাসছেন এদের মধ্যেকার এই ত্যাগ বৈরাগ্যকে। তিনি সরাসরি সংঘে যোগদান করেননি আনুষ্ঠানিকভাবে, কিন্তু তার ভেতরের ভাব বুঝতে পারা যায়। এবং এই ত্যাগ বৈরাগ্যের মধ্যে একদিকে যেমন ভগবৎ স্মরণ, তেমনি আরেক দিকে মানুষের জন্য মনের বদ্ধ দরজা জানলাগুলো পটপট করে খুলে যাওয়া। ওই যে লাটু মহারাজের কথায় বললেন যে কথাবার্তা গম্ভীর ও স্নেহপূর্ণ, এই স্নেহই রামকৃষ্ণ ভাব আন্দোলনের মাধ্যমে সমগ্র জগতে পরিব্যাপ্ত হয়ে যাবে, তারই প্রাকলগ্নে রয়েছি আমরা। মহেন্দ্রনাথ লিখছেন তার ওই ত্যাগের জীবনকে কিরকম ভালো লাগছে সেটা গল্পের মতো করে লিখছেন, কি অসাধারণ। বলছেন যে ওরা খেতেন কি, বরানগরের পর্বে আবার আমরা আসছি। ওরা খেতেন ভাত, নুন, লঙ্কা, আর ব্যাস হয়ে গেল, আর হচ্ছে তেলাকুচোর পাতা,
তাও আবার যখন যখন পাওয়া যেত তখন। তো লোকে বলে মেনু, তো মেনুটা হচ্ছে এরকম: ভাত, নুন, লঙ্কা আর ওকেশনাল তেলাকুচোর পাতা। এইভাবে খেয়ে তারা বরানগরে জীবনযাপন করছেন। আসল খাদ্য অন্তরে আহরণ করছেন। আর সেই খাওয়ার সময়টা কীরকম, খুব কষ্ট হতো নাকি? মহেন্দ্রনাথ লিখছেন সেই ভাতগুলো, ওই যে বললেন ভাত, নুন, লঙ্কা এসব লিখেছেন তো, বলছেন সেই ভাতগুলো একটা কাপড়ে ঢেলে সকলে চারিদিকে ঘিরে বসত এবং সেই লঙ্কা জলের একটা বাটি ভাতের গাদার উপর থাকতো। একবার করে ভাত মুখে দিত আর একবার লঙ্কার জল মুখে দিত। জিভটা জ্বলে উঠলে ভাতটা নেবে যেত। এই ভাত খাবার সময় সকলের কি আনন্দ! একবার করে ভাত খাচ্ছে আর উচ্চ ঈশ্বরে আনন্দে চিৎকার করছে এবং উচ্চ বিষয়ের নানা কথা চলছে। অগ্রজ নরেন্দ্রনাথ এইভাবে সন্ন্যাসী সংঘের সূত্রপাত ঘটিয়েছেন। ইংলিশে আমরা পড়েছি প্লেন লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং। এই হাই থিঙ্কিং কি পর্যায়ের এবং কোন প্লেন লিভিংয়ে হয়, মহেন্দ্রনাথের কথার মধ্যে তার দৃষ্টান্ত। উচ্চ ঈশ্বরে আনন্দে চিৎকার করছে এবং উচ্চ বিষয়ের কথা চলছে। এই উচ্চ উচ্চ হায়ার হাইয়েস্ট থিঙ্কিং ফ্রম দ্য সিম্পলেস্ট অফ লাইফ, এইটা মহেন্দ্রনাথ দেখছেন। স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণকে স্মরণ করে এই যে প্রথম শ্রীরামকৃষ্ণ মঠ স্থাপন করলেন, সেখানে ভগবান শ্রীরামকৃষ্ণ জাগ্রত থেকে যেন এই তরুণ তাপসদের সাধনার পর্বটিকে সম্পূর্ণ করাচ্ছেন, সেটিকে গড়ে পিটে দিচ্ছেন এবং জগতের সামনে আদর্শ স্বরূপ স্থাপন করছেন। এখান থেকে আমরা যদি অনেকটা এগিয়ে যাই একদিনের কথায়, যেদিন মহেন্দ্রনাথ বলছেন যে তিনি তারকদাকে পেলেন, মহাপুরুষ মহারাজজিকে পেলেন, মানে ওরা তো ওই সময় আবার তীর্থ ভ্রমণও করেছেন। তো মহাপুরুষ মহারাজ এরকম তীর্থ ভ্রমণ করে হয়তো এসেছেন, তাহলে ওই বরানগর মঠ বাড়ি, পরে আলমবাজার, কেউ কেউ কখনো কখনো তীর্থে চলে যাচ্ছেন এবং সেগুলিও খুব কঠোরতার মধ্য দিয়ে করা, প্রচণ্ড তপস্যার ভাবে তীর্থ ভ্রমণ। তো এইরকমই কোনো একটা সময় ফিরেছেন, তিনি তারকদাকে পেয়েছেন, অর্থাৎ মহাপুরুষ মহারাজকে। তাকে ধরে নিয়ে গেছেন রামতনু বোস লেনের বাড়িতে, রামতনু বোসের গলির বাড়িতে। তিনি বলছেন যে তারকদাকে ধরে নিয়ে গেছেন। কেন নিয়ে গেছেন? আরে বাবা, চেহারার কি অবস্থা হয়েছে একটু পরিষ্কার করে দিই। তা মহাপুরুষ মহারাজ সদাশিব মানুষ, তিনি রাজি হয়েছেন। তো মহেন্দ্রনাথের মনের স্বাদ কি যে একটু চান করিয়ে দেবো ভালো করে। তারকদার চেহারাটার কি অবস্থা করেছে অযত্ন করে। চান করাতে গিয়ে তিনি দেখছেন যে সেটি লিখছেন যে গায়ে ধুলো কাদার মোটা সর পড়ে আছে, মাথায় উস্কো খুস্কো চুল, গালে কোঁকড়ানো কোঁকড়ানো দাড়ি, পা ফাটা। এবার তিনি একটা, ওই এখন যেমন স্ক্রাবার বলে, ওরকম একটা জিনিস নিয়ে কলের নিচে চান করিয়ে দিচ্ছেন মহাপুরুষ মহারাজকে, আর বলছেন যে পুরো কাদাটে জল বেরুচ্ছে অনেকক্ষণ ধরে। এই কাদাটে জল ত্যাগ তপস্যার স্মৃতি বহন করে যেন রয়েছে, যেন গঙ্গার জল যখন ঘোলাটে হয় সেই রকম, যে একটু ঘোলাটে কিন্তু মহাপবিত্র, চলো চলো নিয়ে মাথায় ঠেকাই। আর মহাপুরুষ মহারাজকে যখন বলছেন এটি মহেন্দ্রনাথ যে কি হয়েছে অবস্থা, তখন তিনি বাচ্চাদের মতো করে নিরীহভাবে বলছেন, সমস্ত রাত্রি ধুনির পাশে বসে জপ করি আর দিনের বেলায় গঙ্গায় 3টা ডুব দিয়ে আসি। গাও ঘষিনি, গাও পুছিনি, যেখানে সেখানে পড়ে থাকি, সেই জন্যে গায়ে এত কাদা লেগেছে। খাওয়া দাওয়া নিয়ে ওই যে ওইটুকুনি খাওয়া তো, আর বললেন যে কি আনন্দ করে ভাত খাচ্ছে, কিন্তু সেটা কিসের আনন্দ, যে ওই সব একসঙ্গে হয়েছে তো, গুরু ভাইরা একসঙ্গে হয়ে সব উচ্চ ঈশ্বরীয় প্রসঙ্গ করছেন, ঠাকুরের প্রসঙ্গ হচ্ছে তো, সেই জন্য আনন্দ।
খাওয়ার দিকটা, ওরে বাবা, সে খেতে বসবেন কিনা তাতে কোনো ঠিক ঠিকানা নেই। কত সময় হয়েছে যে শশী মহারাজজি, যিনি মঠের প্রধান খুঁটি, স্বামী বিবেকানন্দ বলছেন এক জায়গায়, তিনি সেই ডেকে ডেকে নিয়ে আসতেন, নিয়ে এসে মুখে খাবার গুঁজে গুঁজে দিতেন। এইরকম সব হতো। এইরকম একটি পর্বের সাক্ষী মহেন্দ্রনাথ সেদিন ত্রিগুণাতীতানন্দজিকে নিয়ে হচ্ছে এইরকম। সারদা প্রসন্ন, তিনি বলছেন তিনি খাবেনই না, মানে তার ওইটি ভাব, তিনি খেতে আসবেন না, ওই জপে ধ্যানে নিরত থাকবেন নিরন্তর। মহা মুশকিলের ব্যাপার যে না খেলে শরীর থাকবে কি করে। তার মানে জপ ধ্যানের মধ্যে আবারও আমরা ভাবছি ওই রকমই, যে ওই ভাত লঙ্কা দিয়ে বললেন না, তো লঙ্কার যে ঝাল সেটা হচ্ছে এদের কৃচ্ছতা, আর ওই ভাত যে পেটে পড়ছে সেটা হচ্ছে ঈশ্বরীয় ভাব মনের মধ্যে আসছে। কৃচ্ছতার সঙ্গে ঈশ্বরীয় আস্বাদন, এই বরানগরের স্পিরিচুয়াল মেনু। তো ওখানে দেখা যাচ্ছে যে ত্রিগুণাতীতানন্দজি তিনি ওই রকম যখন করছেন, তখন শশী মহারাজ বিশেষভাবে, অন্যরাও খুব করে জোরাজুরি করতে তিনি বললেন যে তিনি খেতে বসতে পারেন, তবে শর্ত আছে যে সেই সময়টা মহাপুরুষ মহারাজ তাকে ছুঁয়ে থাকবেন। কি অদ্ভুত যে ওই ভাবের যাতে প্রবাহ কোনো রকমভাবে বিচ্যুত না হয়, কোনো রকমভাবে থমকে না যায়, সে ব্যাহত না হয়, সেই জন্যে মহাপুরুষ মহারাজ ছুঁয়ে থাকবেন। তা সেটি হলো, মহাপুরুষ মহারাজ স্পর্শ করে রইলেন, আর ত্রিগুণাতীতানন্দজি আহার করলেন, কিন্তু মহেন্দ্রনাথ লিখছেন যে 5-6 গ্রাস মাত্র। এইরকম ঘটনা ঘটছে। এর মধ্যে দিয়ে যে বরানগর মঠ চলছে, সেইখানে এদের ত্যাগ তপস্যার কথা আমরা বলেছি, মহেন্দ্রনাথের কাছ থেকে যা পেয়েছি, বৈরাগ্যের কথা, ঈশ্বর সাধনার কথা, আর প্রেমের কথা। সেই প্রেমের প্রসঙ্গটা এবার একটুখানি। যোগীন মহারাজ একদিন রয়েছেন বলরাম বাবুর বাড়িতে, বারান্দায় পায়চারি করছেন। সেই সময় সেখানে মহেন্দ্রনাথ রয়েছেন। আমরা যোগীন মহারাজের উক্তি মহেন্দ্রনাথের প্রতি আগে শুনেছি যে কিভাবে কথা বলতেন এরা, বা মহেন্দ্রনাথের প্রতি যোগীন মহারাজ কিভাবে কথা বলতেন, তা এখানে আবার পাচ্ছি। বলরাম বাবুর বারান্দায়, সেইখানে এদের পারস্পরিক প্রেমের প্রসঙ্গ আসছে। তিনি মহেন্দ্রনাথকে বলছেন, যোগীন মহারাজ, তুই তো শালা কেবল বাইবেল পড়িস, তুই তো শালা খ্রিস্টান। মানে এত বাইবেল পড়ার কি আছে, ওইখান থেকে বলছেন তুই তো শালা খ্রিস্টান। না হলে খ্রিস্টানিটির প্রতি এদের অগাধ শ্রদ্ধা, কিন্তু এখানে লেগ পুলিং হচ্ছে। তুই তো শালা খ্রিস্টান, বল দেখিন এক কথায় যিশুর উপদেশের সারমর্ম কি? আমি তো কিছুই বুঝতে পারলুম না। মহেন্দ্রনাথ লিখছেন, আমি তো কিছুই বুঝতে পারলুম না। যোগেন মহারাজ বললেন, উনি যোগেন বলতেন, যোগেন মহারাজ বললেন, দেখ, যিশু যত কিছু বলেছেন তার সার কথা কি হচ্ছে জানিস? This is my last commandment, that ye should love each other well. এটাই হলো যিশুর উপদেশের সার মর্ম, যে তোমরা পরস্পরকে খুব ভালোবাসবে, এটাই আমার লাস্ট কমান্ডমেন্ট। এইটি মহেন্দ্রনাথকে বলছেন যোগীন মহারাজ, যে বাইবেলের মেন কথাটা কি, যিশুর উপদেশের সার মর্ম কি, বলে এইভাবে যে বলছেন, কত আনন্দের সঙ্গে বলছেন, এবং সেটা বোঝা যায় যে ওদের ভেতরের যে প্রেম ছিল সেটাই ওরা অবলম্বন করেছেন, যে ওদের সন্ন্যাস জীবন, ত্যাগের জীবন, সংঘ জীবন, এর মূল বন্ধন আসছে যেখান থেকে, বন্ধনী শক্তি, দ্য বাইন্ডিং এনার্জি অফ মোনাস্টিক লাইফ, সেটি হচ্ছে ওই দ্যাট ইয়ে শুড লাভ ইচ আদার ওয়েল। পরস্পরকে খুব ভালোবেসে এই সংঘ বলো, ত্যাগের জীবন বলো, সব কিছু এক সূত্রে গ্রথিত হয়ে আছে। এই ভালোবাসার একটা ব্যতিক্রমী ছবি আবার মহেন্দ্রনাথ দিয়েছেন, খুব এক্সট্রিম। সেটি হচ্ছে যে এই তরুণ তাপসেরা সকালবেলায় যখন উঠছেন, তখন উঠে তো বাথরুমের ব্যাপার, বাথরুম বললেও হাসি পায়, যে ওদের ওই যে বন্দোবস্ত, তো সেইটি যে যাবেন, তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন সব করে রাখার আছে, কে করবেন পরিষ্কার?
লোক রাখবেন পয়সা দিয়ে? ওই ভাতের সঙ্গে লঙ্কা দিয়ে খাচ্ছেন, তো লোক আবার কি, তো নিজেরাই করবেন। কে করবেন? মহেন্দ্রনাথ লিখছেন, একটি দৃশ্য এখনো আমার চোখের উপর রহিয়াছে। ভিতরকার বাড়ির খিড়কির দিকে একটি পুকুর ছিল। ভিতরকার বাড়ির খিড়কির দিকে একটা পুকুর ছিল। তুলসী মহারাজ, অর্থাৎ স্বামী নির্মলানন্দজির কথা বলছেন, তুলসী মহারাজ এক কলসি জল কাঁধে আর এক কলসি জল হাতে লইয়া সিঁড়ি দিয়া উঠে উপরকার খোলা ছাদের দক্ষিণ দিকের যে পায়খানাটা সেইটি ধুইয়া ফেলিতেন। এরপরেই ব্র্যাকেটের মধ্যে, বন্ধনীর মধ্যে মহেন্দ্রনাথ লিখছেন, প্রণাম করি, প্রণাম করি, প্রণাম করি, ওই ভাবকে। এবং বড় বড় মাটির গামলাতে জল ভরে রাখতেন। জল তুলে তুলে তার বাঁ দিকের কাঁধেতে একটা দাগ পড়ে গিয়েছিল। নির্মলানন্দজি তুলসী মহারাজজির কথা লিখছেন। অন্যত্র লিখেছেন মহেন্দ্রনাথ যে এদের মধ্যে প্রতিযোগিতা চলতো যে কে সকালে উঠে পরিষ্কার করে দেবেন। তুলসী মহারাজ দীর্ঘকাল এটি করেছেন, যে ধুয়ে ফেলা এবং মাটির গামলাতে সমস্ত জল ভরে রাখা। আর সাধু জীবনের সঙ্গে আমরা জানি যে পরিচ্ছন্নতার অবিচ্ছেদ্য সম্পর্ক, এবং সেটা রামকৃষ্ণ ভাবধারার মধ্যে খুবই দেখতে পাওয়া যায়, অনুকরণীয়, শিক্ষণীয়। তো সেখানে ওই বরানগর মঠের স্বল্প পরিসর এবং খুবই অতি সাধারণ জায়গা, তার মধ্যে যে টয়লেট্রি, সেখানে এই ব্যবস্থা করছেন এবং আগে কে করবেন তার জন্য প্রতিযোগিতা হয়ে যাচ্ছে। আবার তুলসী মহারাজ যখন করছেন একটানা, তখন বাঁদিকের কাঁধেতে বলছেন একটা দাগ পড়ে গেছে। এই রকম ভালোবাসার সম্পর্ক, সব রকম ত্যাগ, বৈরাগ্য, প্রেম, ঈশ্বর সাধনা, কৃচ্ছতা, তাহলে এর মধ্যে খুব আনন্দ আছে। আচ্ছা, আনন্দের লোকের তো ভেতরের একটা ব্যাপার, তাতে মুখের হাসিও কি থাকে? হ্যাঁ, সে তো থাকে, তবে এক এক সময় গভীর আনন্দ সেটা মুখের হাসির রূপ ধরে নাও আসতে পারে, আসতেও পারে, নাও আসতে পারে। এদের জীবনে মুখের হাসিরও অভাব ছিল না। এই হচ্ছে রামকৃষ্ণ সাধনার বিশেষত্ব। ওই দিকের ওরকম কৃচ্ছতা, ভাতের সঙ্গে লঙ্কা, মিষ্টি টিষ্টি ছিল নাকি? রসগোল্লা টসগোল্লা কোথায়? অনেক পরে যোগীন মহারাজকে দেখা যাচ্ছে ঠাকুরের ভোগের জন্য নিয়ে যাচ্ছেন। প্রথম পর্বে কোথায়? কিন্তু প্রথম পর্বে হোক, মধ্য পর্বে হোক, যেখানেই হোক না কেন, রসগোল্লা না থাকলেও আনন্দ, খুশি, মজা থরে থরে ছিল। সেরকম মজার দৃশ্যের কথা লিখছেন। এরা কীরকম মজা করার ব্যাপারে পটু ছিলেন, সেটাও মহেন্দ্রনাথ লিখছেন একটি ঘটনা। বলছেন যে একজন ভদ্রলোক আসতেন আলমবাজার মঠে, এবং সেই ভদ্রলোক আসতেন তার বেশ শৌখিন টাইপের দেখতে। আর সেই সময় আলমবাজার মঠে রয়েছেন গুপ্ত মহারাজ, স্বামী বিবেকানন্দের প্রথম সন্ন্যাসী শিষ্য, পরবর্তীকালে যিনি স্বামী সদানন্দ নামে বিখ্যাত। তো গুপ্ত মহারাজ রয়েছেন, বয়সে অনেক ছোট। তা এই যে ভদ্রলোকটি আসতেন, বাবু, তখনকার দিনের বাবু, তার বর্ণনায় লিখছেন মহেন্দ্রনাথ যে সোনার চশমা তার রয়েছে আর কি, সোনার চশমা, কোট, চেন দেওয়া ঘড়ি, হাতে চামড়ার কুরিয়ার ব্যাগ, মানে বেশ কেতাদুরস্ত। তা সেই তিনি আসতেন মাঝে মাঝে। একদিন এসে তিনি, তার কীরকম একটা ভাব হয়ে গেছে, এবং ভাব মানে শুধু ভাব নয়, অনেক কিছু, কি সমাধি, এই সমাধি নাকি তারা আসছে। এইবার একে নিয়ে মজা হচ্ছে, মহেন্দ্রনাথ দেখছেন এবং পরে সেটি লিপিবদ্ধ করাচ্ছেন। এই বাবুটি গুপ্ত মহারাজকে ডাকছেন, ডেকে বলছেন, ও গুপ্ত, আমার চশমাটা ধর, আমার সমাধি আসছে। লোকের কত রকম কি আসে, এর সমাধি আসছে বলে গুপ্ত মহারাজের হাতে তিনি ব্যাগ দিয়ে দিলেন। ব্যাগ দিয়ে হাতটা বেঁকিয়ে, মহেন্দ্রনাথ লিখছেন যে হাতটা বেঁকিয়ে মুখে আওয়াজ করছেন, হাত বেঁকিয়ে বুর 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 করছেন তিনি। হ্যাঁ, এরকম নাকি মুখে আওয়াজ করছেন। আর গুপ্ত মহারাজ পিছন দিকে দুহাত ছড়িয়ে দাঁড়িয়ে আছেন। ওই ঠিক ঠাকুর এবং হৃদয়রামের যেরকম ভঙ্গি, সেই রকম গুপ্ত মহারাজ পেছনে, ও তার পেছনটা উনি দেখতে পাচ্ছেন না যে কি হচ্ছে। গুপ্ত মহারাজ দুদিকে হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছেন, আর উনি মুখে বুর বুর করে দাঁড়িয়ে আছেন, নাকি সমাধি আসছে। মিনিট দুয়েক এরকম চলল, তারপর তিনি স্বাভাবিক হয়ে গেলেন। হয়ে গিয়ে
চশমা, ব্যাগ এগুলো চাইলেন, আবার একটু চেক করেও দেখে নিলেন। মহেন্দ্রনাথ লিখছেন যে একটু পরীক্ষা করে দেখে নিলেন সব ঠিকঠাক আছে কিনা। তারপর বললেন, খেয়া নৌকায় পার হয়ে বালিতে যেতে হবে, হুগলিতে একটা কাজ আছে, এই বলে তাড়াতাড়ি বেরিয়ে গেলেন। সমাধি থেকে বুদ্ধিত হয়ে দ্রুত প্রস্থান। এই যেই বেরিয়ে গেছেন, সঙ্গে সঙ্গে আর সময় নষ্ট করছেন না কে? এদের মধ্যে যার সবচেয়ে বয়স বেশি সেই মহাপুরুষ মহারাজ, যার সম্পর্কে একটু আগে আমরা শুনলাম যে তিনি স্পর্শ করে থাকলে ত্রিগুণাতীতানন্দজি মহারাজ আহার গ্রহণ করবেন। সেই মহাপুরুষ মহারাজ, তার মধ্য দিয়ে এরকম হিউমারের স্পর্শ তিনি কি করেছেন? যেই ওই বাবুটি বেরিয়ে গেছেন, সঙ্গে সঙ্গে তিনি উঠে গুপ্ত মহারাজকে ডেকে বলছেন, ও গুপ্ত, আমার চশমাটা ধর, আমার সমাধি আসছে, বলে আবার অ্যাকশন রিপ্লে। উনি ওই রকম করছেন আর গুপ্ত মহারাজ পেছনে গিয়ে হাত ছড়িয়ে দাঁড়িয়ে আছেন আর এরকম সব করছেন। আর মহাপুরুষ মহারাজ শুধু ওইরকম নয়, ওই ভদ্রলোক যেরম যেরম করেছেন, মুখে বুড় 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 এরকম 3 বার করে করছেন আর গুপ্ত মহারাজ পেছনে হাতটা ছড়িয়ে দাঁড়িয়ে আছেন। এই সব ঘটনা দেখে সবাই হেসে তোলপাড়, এবং মহেন্দ্রনাথ কি বিমল আনন্দ পাচ্ছেন। আমরা রয়েছি রামকৃষ্ণ ভাবান্দোলন ও মহেন্দ্রনাথ দত্ত এই আলোচনা প্রায় শেষের দিকে। আমরা ভাবছি যে যা শুনছিলাম আমরা, তার মধ্য দিয়ে যেটি দেখতে পাচ্ছি সেটি হলো যে একটি নতুন সংস্কৃতি গড়ে উঠছে রামকৃষ্ণ সংঘকে অবলম্বন করে। তখন তো মহেন্দ্রনাথের পক্ষে বোঝা সম্ভব ছিল না যে এই যে এত কিছুর মধ্যে দিয়ে নরেন্দ্রনাথ যেটিকে নিয়ে চলছেন লিডারশিপ দিয়ে, সেটা সারা পৃথিবীব্যাপী একটা বিরাট কর্মকাণ্ডে পরিণত হবে। মহেন্দ্রনাথ কি করে বুঝবেন? সে কি সহজ বোঝা? তো তিনি ওটি দেখছেন। আর নরেন্দ্রনাথ তো এভার স্পিরিটেড, তাতে কোনো সন্দেহ নেই, স্বামীজি। অন্যরাও কিন্তু বলেছেন, ওই যোগীন মহারাজই বলছেন, আবারও যিশুর নাম করে মহেন্দ্রনাথকে বলছেন যে দেখ, যিশুর সময় কতকগুলি ত্যাগী ছেলে জগতে আলোড়ন এনেছিল, এবারেও জগতে তোলপাড় হয়ে যাবে। মহেন্দ্রনাথ নিজে লিখছেন, তখন কিছুমাত্র বুঝতে পারিনি যে পরে রামকৃষ্ণ মিশন বলে একটা সংঘ হবে আর এতগুলি ত্যাগী সাধু পৃথিবীময় পরিব্যাপ্ত হবে। এটি তিনি বুঝতে পারেননি। ওই যে আমরা বলছিলাম, তার ভেরি অনেস্ট কনফেশনস, একেবারে বিশ্বস্ততার সঙ্গে, সততার সঙ্গে তিনি লিখছেন যে আমি বুঝতে পারিনি যে এইরকম ওই আর কি, ফুল যখন ফুটছে, কুড়ি অবস্থা ফুটছে, প্রস্ফুটিত হচ্ছে, সেই সময়টা তো মহেন্দ্রনাথ দেখছেন। তার সিদ্ধান্ত কি? তার সিদ্ধান্ত হচ্ছে যে এই যে বরানগর মঠ এবং আলমবাজার মঠ, বিশেষ করে এই দুটি জায়গার কথা আসছে, সেইটি যেটি কিনা কাশীপুর থেকে সূচনা হলো, ওই ভাবটাই হচ্ছে রামকৃষ্ণ সংঘের আদর্শ। ওই ভাবটাকে বজায় রাখতে পারলেই এই সংঘের অভূতপূর্ব বিস্তার হবে, এইটি মহেন্দ্রনাথের বক্তব্য বা সিদ্ধান্ত। তিনি লিখছেন, রামকৃষ্ণ মিশন যে শক্তি এখন প্রকাশ করিতেছেন, তাহা কাশীপুর উদ্যান ও বরাহনগর মঠেই সঞ্চিত হইয়াছিল। তাহা কাশীপুর উদ্যান ও বরাহনগর মঠেই সঞ্চিত হইয়াছিল। সঞ্চিত মানে ইনভেস্টেড। লোকে যেমন টাকা নিয়ে এসে ব্যাংকে জমা রাখে, তেমনি এই সমস্ত ত্যাগী ছেলেদের ত্যাগ, তপস্যা, বৈরাগ্য, প্রেম, মানবের প্রতি ভালোবাসা, এই সমস্ত একত্রিত হয়ে যেন জমা হচ্ছিল, সঞ্চিত হচ্ছিল। সেইটি পরে রামকৃষ্ণ মিশনের মাধ্যমে জগতে আত্মপ্রকাশ করছে। তিনি কাশীপুর উদ্যান ও বরানগর মঠের কথা বললেন, একটু পরেই আমরা দেখব আলমবাজারের কথাও আসবে ওই সূত্রে। মহেন্দ্রনাথ বলছেন, যতদিন পর্যন্ত রামকৃষ্ণ সংঘের ভিতর এই অকপট ভালোবাসা, নিঃস্বার্থ প্রেম, সেবা ভাব ও পরস্পরের প্রতি শ্রদ্ধার ভাব থাকিবে, ততদিন পর্যন্ত রামকৃষ্ণ সংঘের প্রসারণ হইবে। মোট কথা, বরানগর মঠের ও আলমবাজার মঠের ভাব যেন চিরকাল আদর্শ হইয়া থাকে, তাহা হইলেই সংঘের ভূয়সী কল্যাণ হইবে। এই যে বলছেন সংঘের ভূয়সী কল্যাণ হইবে, এটি মহেন্দ্রনাথের একেবারে মনের কথা। দাদাকে গৃহত্যাগ করতে দেখছেন,
হয়তো একটু মনে কষ্ট হচ্ছে, হয়তো কেন নিশ্চিত, কিন্তু সেই সঙ্গে এই যে নবীন সন্ন্যাসী সংঘ গড়ে উঠছে নরেন্দ্রনাথের নেতৃত্বে, শ্রীরামকৃষ্ণ মা শারদার কৃপায়, সেই সংঘকে মহেন্দ্রনাথ কি দৃষ্টিতে দেখছেন এবং সেই সংঘের প্রতি কি আন্তরিক প্রণতি নিবেদন করছেন, আমরা আমাদের আলোচনার মাধ্যমে সেই জায়গাটিকে স্পর্শ করবার চেষ্টা করেছি। অন্যভাবে ভাবতে গেলে মহেন্দ্রনাথের বক্তব্য, লেখনী, মতামতের মাধ্যমে এই রামকৃষ্ণ ভাবান্দোলন নামক যে মহাপবিত্র ভাবমূর্তি বা বিগ্রহ মূর্তি, মহেন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা জানিয়ে, মহেন্দ্রনাথকে অবলম্বন করে সেই বিগ্রহ মূর্তি, সেই ভাবমূর্তিকে আমরা প্রদক্ষিণ করবার চেষ্টা করেছি। মহেন্দ্রনাথ দত্ত মহাশয়কে প্রণাম, রামকৃষ্ণ সংঘকে প্রণাম, স্বামী বিবেকানন্দ, শ্রীমা শারদা দেবী ও ভগবান শ্রীরামকৃষ্ণকে আমাদের আভূমি প্রণতি। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমঃ শ্রীয়তিরাজায় বিবেকানন্দ सूरये सच्चिद सुख स्वरूपाय स्वामिने तापहारिणे।